শুরুতেই জানিয়ে দেব নতুন যে শর্তে ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা দিল হিজবুল্লাহ। জানিয়ে দেব ইউক্রেনকে আরও $230 কোটি অস্ত্র সহায়তা পাঠাচ্ছে আমেরিকা, ঘোষণা পেন্টাগনের। এদিকে অস্ত্র বিক্রিতে নতুন রেকর্ড গড়ার পথে যাচ্ছে জার্মানি। সর্বশেষ জানিয়ে দিব আগামী নির্বাচনে ট্রাম্প ক্ষমতায় এলেও ইউক্রেনে যেভাবে সহায়তা দেবে ন্যাটো দেশগুলো। এবার নতুন যে শর্তে ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা দিল হিজবুল্লাহ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় পূর্ণ যুদ্ধবিরতি হলে ইসরায়েলের সঙ্গে লড়াই বন্ধ করবে লেবাননের ইরান সমর্থিত প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। সংগঠনের উপপ্রধান শেখ নাইম কাসেম এই ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার বৈরুতের দক্ষিণ শহরতলিতে হিজবুল্লাহর রাজনৈতিক কার্যালয় অ্যাসোসিয়েট প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা জানিয়েছেন। শেখ নাইম কাসেম বলেন, যদি গাজায় যুদ্ধবিরতি হয় আমরা কোনো আলোচনা ছাড়াই থামব। গাজায় ইসরায়েল হামাস যুদ্ধে হিজবুল্লাহর অংশগ্রহণ হামাসের মিত্রের জন্য একটি সমর্থন ফ্রন্ট হিসেবে। যদি যুদ্ধ বন্ধ হয়ে যায় এই সামরিক সমর্থন আর থাকবে না। তবে ইসরায়েল আনুষ্ঠানিক চুক্তি ও যুদ্ধবিরতির চুক্তি এবং গাজা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার না করলে লেবানন ইসরায়েল সীমান্তে সংঘাত কেমন হবে তিনি তা স্পষ্ট করেননি। তিনি বলেন, গাজায় যা ঘটে তা যুদ্ধবিরতি যুদ্ধের মাঝামাঝি হয় তাহলে আমাদের জবাব কেমন হবে এখন তা বলতে পারছি না, কারণ আমরা এর ধরন, ফলাফল ও প্রভাব সম্পর্কে এখনো কিছু জানি না। গত অক্টোবর থেকে গাজা যুদ্ধে ইসরায়েলি হামলায় 37,835 ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই লেবানন সীমান্তে ইসরায়েলি সেনা এবং হিজবুল্লাহ যোদ্ধারা নিয়মিত পাল্টাপাল্টি হামলা করছে। হিজবুল্লাহ বলছে, ইসরায়েলি সামরিক আগ্রাসনের প্রতিবাদে এবং গাজা উপত্যকায় ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধা দল হামাসের সমর্থন ও তাদের ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা করেছে। এসব হামলায় দুই পক্ষের বহু প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। গত 11 জুন ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার তালিব সামি আবদুল্লাহ নিহত হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বাড়ে। ইসরায়েল এবং হিজবুল্লাহ শত্রু ঘাঁটিতে হামলা জোরদার করে। ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র ও তেল আবিবকে হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনা প্রশমনের পরামর্শ দিলেও নেতানিয়াহু সরকার তা আরও বাড়িয়ে চলেছে। এতে দুপক্ষের মধ্যে নতুন করে যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে ইউক্রেনকে আরও $230 কোটি অস্ত্র সহায়তা দিচ্ছে আমেরিকা। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন ঘোষণা করেছে যে তারা ইউক্রেনের জন্য নতুন করে $230 কোটি সামরিক সহায়তা প্যাকেজ পাঠাতে যাচ্ছে। আমেরিকা সফররত ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী রুস্তম উমেরোভের সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন ঘোষণা দেন, আমি গর্বিত যে শিগগিরই আমেরিকা $230 কোটি বেশি অর্থের সহায়তা প্যাকেজ দেবে ইউক্রেনকে। অস্টিন আরও বলেন, এই প্যাকেজের আওতায় আরও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করা হবে। উমেরোভের সঙ্গে বৈঠকে অস্টিন ন্যাটো সামরিক জোট যোগ দেওয়ার বিষয়টি ইউক্রেনের দাবির সাথে একমত প্রকাশ করেন। আগামী সপ্তাহে ন্যাটো জোটের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে আমেরিকায়। ওই সম্মেলনের সময় ন্যাটোর সাথে ইউক্রেনের সেতুবন্ধন তৈরির ক্ষেত্রে আমেরিকা পদক্ষেপ নেবে বলে ঘোষণা দেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। দীর্ঘদিন ধরে ন্যাটো জোটের যোগ দেওয়ার দাবি জানিয়ে আসছে ইউক্রেন, কিন্তু এখন পর্যন্ত এই জোটের সদস্য করার ক্ষেত্রে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি আমেরিকা ও অন্য সদস্য দেশগুলো। এদিকে অস্ত্র বিক্রিতে নতুন রেকর্ড গড়ার পথে যাচ্ছে জার্মানি। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ আর সৌদি আরবে বিক্রি বাড়ায় চলতি বছরের প্রথম 6 মাসেই জার্মানি অস্ত্র রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে 7.48 বিলিয়ন ইউরোতে, যা গত বছরের একই সময়ের তুলনায় 30% বেশি। রোববার দেশটির অর্থনীতি বিষয়ক মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছেন। চলতি বছরের 1 জানুয়ারি থেকে 18 জুনের মধ্যে জার্মান সরকার অন্তত 7.48 বিলিয়ন ইউরোর অস্ত্র রপ্তানির অনুমোদন করেছেন। গত 18 জুন নাগাদ আগের বছরের তুলনায় অস্ত্র রপ্তানির পরিমাণ 7% পৌঁছেছে। যদিও এই ধারা অব্যাহত থাকে এবং চলতে থাকে এভাবে, তাহলে চলতি বছর অস্ত্র বিক্রিতে নতুন রেকর্ড গড়বে ইউরোপের এই দেশটি। জার্মানি অস্ত্র রপ্তানির পরিমাণ গত বছর ও সর্বকালের সব রেকর্ড অতিক্রম করেছিল। সে বছর 12.2 বিলিয়ন ইউরোর অস্ত্র বিক্রি করে দেশটি। মূলত ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে অস্ত্র বিক্রির পরিমাণ বেড়ে যায়। এরই মধ্যে 6.44 বিলিয়ন ইউরোর মতো ছিল সমরাস্ত্র এবং 5.76 বিলিয়ন ইউরো ছিল অন্যান্য সামরিক সরঞ্জাম।
2021 সালের ডিসেম্বরে ওয়ালফ শুলজের জোট সরকার দায়িত্ব গ্রহণের সময় অবশ্য ঘোষণা দিয়েছিল যে অস্ত্র রপ্তানি সংযত করা হবে, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত নয় এবং ন্যাটোর সদস্য নয় এমন দেশের ক্ষেত্রে এই নীতি প্রযোজ্য হবে। জার্মানির সমাজতান্ত্রিক সামাজিক গণতন্ত্রপন্থী দল এসপিডি, পরিবেশ বান্ধব গ্রিন পার্টি এবং ব্যবসা বান্ধব উদার গণতান্ত্রিক দল এফডিপির গড়া জোট সরকার অস্ত্র রপ্তানিতে নিয়ন্ত্রণ বাড়াতে প্রয়োজনীয় আইনি সংস্কার আনার পরিকল্পনা করছিলেন। শোলজ সরকার ক্ষমতা নেওয়ার কয়েক মাস পর রাশিয়ার ট্যাঙ্ক ইউক্রেনে প্রবেশ করে, ফলে অস্ত্র রপ্তানির উপর আরও নিয়ন্ত্রণ আরোপে জার্মানির পরিকল্পনা বাক্সবন্দী হয়। নতুন প্রকাশিত তথ্য অনুযায়ী চলতি বছর 2/3 অস্ত্রই ইউক্রেনে রপ্তানি করা হয়েছে। এবছর ইতিমধ্যে 4.88 বিলিয়ন ইউরোর অস্ত্র ইউক্রেনে পাঠিয়েছে শোলজ সরকার। ইউক্রেন রাশিয়া সংঘাতের প্রথম বছরে বার্লিন কিয়েভকে 2.24 বিলিয়ন ইউরোর অস্ত্র রপ্তানির অনুমোদন করে। এর মধ্যে আকাশ সুরক্ষা ব্যবস্থা এবং ভারী কামান অন্তর্ভুক্ত ছিল। গত বছর ইউক্রেনের রপ্তানির পরিমাণ বাড়িয়ে 4.4 বিলিয়ন ইউরো করা হয়। এর মধ্যে লেপার্ড 2 ব্যাটল ট্যাঙ্ক অন্তর্ভুক্ত ছিল। ইউক্রেনের সবচেয়ে বেশি অস্ত্র রপ্তানি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, এর পরপরই জার্মানির অবস্থান। জার্মানির সবচেয়ে বেশি অস্ত্র রপ্তানি করেছে, তার মধ্যে রয়েছে সিঙ্গাপুর, যেখানে 1.21 বিলিয়ন ইউরোর অস্ত্র রপ্তানি করেছে। ভারতে করেছে 153.72 মিলিয়ন ইউরো, সৌদি আরবে করেছে 132.48 মিলিয়ন ইউরো এবং কাতারে হয়েছে 100 মিলিয়ন ইউরো। গত বছরের জুলাইতে বার্লিন রিয়াদের কাছে অস্ত্র বিক্রির উপর বিধিনিষেধ শিথিল করলে দেশটির এই তালিকা চলে আসে। 2018 সালে সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনায় সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি স্থগিত করে জার্মানি। ইস্তাম্বুলে সৌদি কনসুলেটে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এদিকে ট্রাম্প ক্ষমতায় এলেও ইউক্রেনে যেভাবে সহায়তা করবেন ন্যাটো। ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরলেও ইউক্রেনের জন্য সামরিক সহায়তার কাঠামো মজবুত রাখতে এখনই উদ্যোগ নিচ্ছে ন্যাটোর সদস্য দেশগুলো। আসন্ন শীর্ষ সম্মেলনে এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ইউক্রেন এখনও ন্যাটোর সদস্য পদ থেকে অনেক দূরে থাকলেও দুই পক্ষের মধ্যে গভীর সম্পর্ক ও সমন্বয় আরও নিবিড়ভাবে হচ্ছে। বিশেষ করে ইউক্রেনের জন্য সদস্য দেশগুলোর সামরিক সহায়তা আরও কার্যকর করার লক্ষ্যে ন্যাটোর কেন্দ্রীয় ভূমিকা দেওয়ার তোড়জোড় চলছে। সেই সাথে অগ্রসর হতে এবার ন্যাটোর সদস্যরা কিয়েভে বিশেষ দূত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। বেসামরিক সেই কর্মকর্তারা ইউক্রেনের জন্য আন্তর্জাতিক রাজনৈতিক ও সামরিক সহায়তার ক্ষেত্রে সমন্বয়ের কাজ করবেন। আগামী 9 থেকে 11 জুলাই ওয়াশিংটন ন্যাটোর 75 বছর পূর্তি উপলক্ষে শীর্ষ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের জন্য ন্যাটোর বিশেষ সহায়তা ও প্রশিক্ষণের মিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হবে বলে ধরে নেওয়া হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে বেড়ে চলা অনিশ্চয়তার প্রেক্ষাপটে ইউক্রেনের যে ন্যাটোর সহায়তা আরও শক্তিশালী করতে নানা উদ্যোগ দেখা দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্প আবারও ক্ষমতায় এলে সেই সামরিক সহায়তার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে উঠতে পারে। তাই সামরিক জোট হিসেবে ন্যাটোর মাধ্যমে মজবুত কাঠামো গড়ে তুলতে এবং যুক্তরাষ্ট্রের একক সিদ্ধান্তের ক্ষমতা কিছুটা দুর্বল করার চেষ্টা চলছে বলে অনেক সামরিক পর্যবেক্ষক মনে করছেন। এখন পর্যন্ত মার্কিন নেতৃত্ব কন্ট্যাক্ট গ্রুপের মাধ্যমে সেই সহায়তার ক্ষেত্রে সমন্বয় করা হয়েছে। ইউক্রেনের ন্যাটোর জন্য আরও সহায়তার তোড়জোড় করছে। উল্লেখ্য, গত প্রায় 1 দশক ধরে কিয়েভে ন্যাটোর এক দফতর রয়েছে। ট্রাম্প বারবার বলছেন ক্ষমতায় এলে তিনি রাতারাতি ইউক্রেনের সংকটের সমাধান করবেন, তবে নিজের শান্তির ফর্মুলা নিয়ে তিনি বিস্তারিত কিছু বলছেন না। তবে সংবাদ সংস্থা রয়টার্স গত সপ্তাহে ট্রাম্পের 2 উপদেষ্টাকে উদ্ধৃত করে জানিয়েছেন যে ইউক্রেনকে মস্কোর সাথে আলোচনা করতে বাধ্য করা হতে পারে। তা না করলে ট্রাম্প ইউক্রেনের জন্য সহায়তা বন্ধ করার হুমকি দিতে পারেন।